নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সুধীবৃন্দকে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি আমি মানালি চক্রবর্তী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে। ৭৮তম স্বাধীনতা দিবসে মোদক ট্রেনার একাডেমি এক ধারাবাহিক অধিবেশনের আয়োজন করেছে। আজ তার দ্বিতীয় দিন। আজকের অধিবেশনের বিষয়বস্তু হলো ১৯২০ থেকে ১৯২৫ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের তাৎপর্যপূর্ণ ৫টি বছর। এই বিষয়ে আলোকপাত করবেন ডক্টর গীতশ্রী ব্যানার্জি। তিনি সাউথ ক্যালকাটা গার্লস কলেজের অধ্যাপিকা ছিলেন ইতিহাস বিভাগে। আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর গীতশ্রী ব্যানার্জিকে আজকের বক্তব্য শুরু করার জন্য। নমস্কার, সবাইকে স্বাগতম। মাননীয় শ্রী গণেশ মোদক উপন্যাস সমাজ শ্রীমতী গার্গীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের মাধ্যম ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য। আজ ভরা বাদর, মাহ ভাদর, এই বর্ষার মুখর সন্ধ্যায় যেসব উৎসাহী শ্রোতা তাদের শ্রবণী নিয়ে হাজির হয়েছেন তাদেরও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্য শুরু করার আগে শিরোনামে উল্লিখিত সময়সীমা সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের মধ্যেকার ওই 5টি বছর কেন বেছে নিলাম তার একটা ব্যাখ্যা দিই। এই পর্বে শীর্ষস্থানীয় দুই নেতা চিত্তরঞ্জন দাস, মোহনদাস গান্ধী তাদের মতৈক্য, মতান্তর, স্বাধীনতার লক্ষ্যে দেশকে কতদূর এগিয়ে নিয়ে গিয়েছিল তারই একটা রূপরেখা তুলে ধরে দুই বরেণ্য নেতার কার্যধারা ও নেতৃত্বের মূল্যায়ন আজ আমার বক্তব্যের প্রেক্ষিত। 1920 সালের ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গৃহীত যুগান্তকারী সিদ্ধান্তে তথাকথিত 3 দিনের তামাশা থেকে জাতীয় প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সক্রিয় গণ আন্দোলন পরিচালকের ভূমিকা নেয়। বলা বাহুল্য, ভাবনায় সমৃদ্ধ নতুন নেতৃত্ব। এই পর্বে যে দুজন নেতা প্রধান ভূমিকা নিয়েছিলেন তাদের নাম আমি আগেই করলাম। তৎকালীন পরিস্থিতিতে উদ্ভূত প্রধান 3টি সমস্যা আমার আজকের আলোচনার বিষয়, এবং এই 3টি সমস্যার মোকাবিলাতেই এই দুজন নেতার ভূমিকা আমি আলোচনা করব। যে দুজন নেতার কথা আমি বলছি তারা একজন চিত্তরঞ্জন দাস, আরেকজন মোহনদাস গান্ধী। যে 3টি সমস্যার কথা বলছি সেই 3টি সমস্যা হলো যথাক্রমে 1919-এ সরকার প্রণীত নতুন সংবিধানের গ্রহণযোগ্যতা, দ্বিতীয় প্রতিপক্ষ আমলাতন্ত্রের সঙ্গে বোঝাপড়ার প্রেক্ষিতে সাম্প্রদায়িক সমস্যার সমাধান সূত্র, এবং জাতীয় সংগ্রামের পটভূমিকায় শ্রমিক কৃষক সংগঠন। এই আলোচনা সম্পূর্ণভাবে ইতিহাসের তথ্য নির্ভর, কোনো মিথ বা কল্পকথার আশ্রয় নেওয়া হয়নি। গান্ধী এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই উপস্থিত, তার ব্যক্তিত্বের অন্যান্য কোনো দিক আলোচিত হয়নি। ভারতের স্বাধীনতার আগেই আভাস দিয়েছি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1920 সালটি একটি ক্রান্তি লগ্ন। এ যাবৎ আন্দোলন পরিচালিত হচ্ছিল দুটি সমান্তরাল ধারায়। একটি জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে
ক্ষমতা হস্তান্তর বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের লক্ষ্যে। অন্যটি সংগ্রামশীল জাতীয়তাবাদীদের পরিচালনায় সশস্ত্র সংগ্রামে সাম্রাজ্যবাদীকে পর্যুদস্ত করে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশের উদ্দেশ্যে। সহজেই অনুমেয় যে তৃতীয় ধারাটাই আমলাতন্ত্রের কাছে বিপজ্জনক হয়ে উঠেছিল। 1919-এ ভার্সাই চুক্তি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণার পর ভারতের শাসক শ্রেণীর সামনে দুটি কর্তব্য। প্রথম, বিশ্বযুদ্ধ চলাকালে ভারতের অর্থ এবং জনসংখ্যার সাহায্য নেওয়ার পরিবর্তে ভারত যুদ্ধে জিতলে তারা ভারতকে কি কি সুবিধা দেবেন এরকম একটা শর্ত করা হয়েছিল কংগ্রেস নেতাদের সঙ্গে। সেই শর্ত অনুসারে কংগ্রেসের নরমপন্থী নেতাদের দাবি অনুযায়ী নতুন সংবিধানের ঘোষণা, এইটা হলো শাসক শ্রেণীর প্রথম কর্তব্য। এবং দ্বিতীয়, রাষ্ট্রদ্রোহমূলক আইনের সাহায্যে বিপ্লববাদকে নিষ্ক্রিয় বা বিধ্বস্ত করা। আগেই বলেছি যে এই বিপ্লববাদী ছিল সরকারের কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর। 1919-এ প্রবর্তিত নতুন সংবিধানে অর্থ প্রভৃতি গুরুত্বপূর্ণ দপ্তরগুলি ছোটলাটের মনোনীত সদস্যদের জন্য সংরক্ষিত রেখে স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি কয়েকটি দপ্তরের দায়িত্ব নির্বাচিত ভারতীয় প্রতিনিধিদের হস্তান্তরিত করা হলো। অর্থাৎ ডায়ার্কি বা দ্বৈত শাসন প্রবর্তিত হলো। অন্যদিকে সিডিশন কমিটি রিপোর্ট অনুযায়ী, সিডিশন কমিটির চেয়ারম্যান ছিলেন রাওলাট সাহেব। সেই সূত্রে এই কমিটির যে আইন তৈরির বিধান দিলেন সেটি রাওলাট আইন নামেই খ্যাত, যদিও সেটা কিন্তু আসলে সিডিশন অ্যান্টি সিডিশন অ্যাক্টই বলা উচিত। যাই হোক, অন্যদিকে সিডিশন কমিটির রিপোর্ট অনুযায়ী রাওলাট আইন প্রবর্তন করে পুলিশকে সন্দেহ মাত্র গ্রেপ্তার, এমনকি বিনা বিচারে অনির্দিষ্টকাল অন্তরীণ রাখার ক্ষমতা দেওয়া হলো। সংক্ষেপে বলা যায় যে সমগ্র যুব সমাজের মাথার উপর গ্রেপ্তারি পরোয়ানা দোদুল্যমান রইল। কংগ্রেসের নেতাদের উভয় সংকট। দীর্ঘ প্রত্যাশিত মন্ত্রিত্ব নাগালের মধ্যে এসে গেছে, কিন্তু দ্বৈত শাসনের আওতায় তা কতটা কার্যকর হবে সে প্রশ্ন তো ছিলই। উপরন্তু যে সরকার রাওলাট আইন এনেছে তার সঙ্গে সহযোগিতায় মন্ত্রীপদ গ্রহণ দেশবাসী কি ভালোভাবে নেবে? দেশ জুড়ে ওই আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আন্দোলন চলছে। পাঞ্জাবে বিক্ষোভ গুরুতর আকার ধারণ করায় সেখানে সামরিক আইন জারি করা হলো। নিরীহ নাগরিকদের ওপর সামরিক শাসকের বর্বর অত্যাচার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এরই মধ্যে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি জনসভায় প্রায় 350 নিরীহ তীর্থযাত্রীকে কোনো কারণ ছাড়াই গুলি করে হত্যা করা হলো। সেদিনে কয়েকদিন আগে টিভিতে একটা শোতে দেখলাম জালিয়ানওয়ালাবাগ সম্বন্ধে সম্পূর্ণ ভুল তথ্য প্রচার করা হলো। সে বিষয়ে আমি একটু আপনাদের জানিয়ে রাখছি। পাঞ্জাবে রাওলাট আইনের বিরুদ্ধে বিক্ষোভ খুবই হয়েছিল, আগেই বলেছি, যার জন্য ওখানে সামরিক আইন জারি করা হয় এবং সেই সামরিক শাসনকর্তা অকারণেই মানুষকে রাস্তায় হামাগুড়ি দেওয়ানো, কান ধরে উদ্বোস করানো, এরকম সব জঘন্য রকম শাস্তি দিয়ে সম্পূর্ণ অকারণ তাদের দমন করবার চেষ্টা করছিল। 1920 সালের 22 এপ্রিল 1920 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন প্রণয়ন করা হয়। 1921 সালের 22 এপ্রিল 1921 তারিখে রাওলাট আইন
এরই মধ্যে ওই যেদিনের কথা বলছি সেদিন একটা কোনো পার্বণ ছিল, সেই পার্বণ উপলক্ষে বহু গ্রাম থেকে তীর্থযাত্রী এসেছিল অমৃতসরের স্বর্ণ মন্দিরে পুজো দেবার জন্য। সেই একটা দল ওই পার্কে, জালিয়ানওয়ালাবাগ একটি অত্যন্ত ছোট পার্ক, তাতে ঢোকা বেরোনোর একটি মাত্র গেট, সেখানে একটা জনসভা হচ্ছিল ওই রাওলাট আইনের বিরুদ্ধেই। সেখানে একদল তীর্থযাত্রী ঢুকে পড়ে কি হচ্ছে সেটা জানবার জন্য। আসলে তারা এসব ব্যাপারে পুরোপুরি অনবহিত, কিছুই প্রায় জানতো না। কোনো কারণ ছাড়াই সেখানে একটা মাত্র গেট বন্ধ করে জেনারেল ওডায়ারের নেতৃত্বে সেখানে গুলি চালনা করা হলো, যাতে কেউ না পালাতে পারে। সুতরাং সবাই নিহত হলো। এই নৃশংসতার কথা 10-12 দিন কেউ জানতে পারেনি। কিন্তু এই তীর্থযাত্রীরা যখন বাড়ি পৌঁছলো না, তখন তাদের খোঁজ খবর শুরু হলো, এবং খোঁজ খবর করতে গিয়ে এই ঘটনার কথা জানা গেল। তখন ব্যাপারটা জানাজানি হলো, দেশবাসী জানতে পারলো কি ভয়ঙ্কর নৃশংসতা। সুতরাং তার বিরুদ্ধেও আবার একটা জনমত গড়ে উঠবে, সেটাই তো স্বাভাবিক। তাই হলো। এই পরিস্থিতিতে 1919 সালের অমৃতসরে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে নবাগত মোহনদাস গান্ধী আমলাতন্ত্রকে পর্যুদস্ত করবার জন্য নতুন পথের দিশা দেখালেন। রাওলাট আইন আমরা মানতে পারবো না, মানবো না, এই কথা সবাই মুখে বলছে, কিন্তু সেটা প্রত্যাহার করবার জন্য সরকারকে বাধ্য করবেন কিভাবে, সে পথ কিন্তু কংগ্রেসের নেতারা দেখাতে পারছিলেন না। সেইখানে গান্ধী নতুন পথের দিশা দেখালেন। মোহনদাস গান্ধী গুজরাটি ব্যারিস্টার, দক্ষিণ আফ্রিকায় গুজরাটি মুসলিম সম্প্রদায় মেমনদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আইন উপদেষ্টার পদে কর্মরত ছিলেন। ওই দেশে দায়বদ্ধ ভারতীয় শ্রমিকদের ওপর ব্রিটিশ বাগান মালিক ও তাদের সহায়ক আমলাতন্ত্রের বর্বরতার বিরুদ্ধে তিনি সম্বলহীন শ্রমিকদের সংগঠিত করে নিরস্ত্র সত্যাগ্রহ আন্দোলন গড়ে শুরু করেছিলেন। নিরস্ত্র কেননা শ্রমিকদের তো কিছুই নেই, তাকে পয়সা, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র কেনার মতন কোনো পয়সা নেই। সুতরাং তিনি একটা নতুন পথ দেখালেন যে তারা তাদের প্রতিজ্ঞায় অনড় থাকবে, কোন রকম তাদের উপর যত অত্যাচারী করা হোক তারা অনড় থাকবে, তারা কাজে যোগদান করবে না। এখন 2-1 দিন পর্যন্ত কাজে যোগদান না করলে, 2-4 দিন কাজে যোগদান না করলে কিছু হয়তো এসে যায় না, কিন্তু কোন শ্রমিক যদি কাজে যোগদান না করে তাহলে তো বাগান মালিকদের সমূহ ক্ষতি। সুতরাং কিছুদিন পরে তাদের মাথা হেঁট করতে হলো এবং শ্রমিকদের দাবি দেওয়া কিছু কিছু মেনে নিতে হলো। এইটা গান্ধীর একটা বড় জয়। আমি আপনাদের কাছে আর একটা কথা বলছি। এই যে অস্ত্র, নিরস্ত্র অস্ত্র, অর্থাৎ শত্রুপক্ষকে জব্দ করার যে একটা অদ্ভুত ভালো পদ্ধতি, এর ধারণাটা গান্ধী পেয়েছিলেন থুরো এবং টলস্টয়ের লেখা থেকে। আর এর প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি লাভ করেন যখন তিনি লন্ডনে ছিলেন। তখন সে দেশের মহিলাদের ভোটাধিকার পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তিনি সেই মতোই এই শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তুললেন। কোনো অর্থ অস্ত্র কিচ্ছু দরকার নেই, শুধু মনোবল, যে যতক্ষণ পর্যন্ত বিরোধী পক্ষ মাথা হেঁট না করছে ততক্ষণ আমরা আমাদের এতে অটল থাকব। এটাকেই তিনি সত্যাগ্রহ নাম দিয়েছিলেন। এবং নিরস্ত্র তো বটেই, এখানে তো কোনো অস্ত্রশস্ত্রের ব্যবহার হয়নি। আচ্ছা, গান্ধী কিন্তু
রাওলাট আইনের বিরুদ্ধেও কংগ্রেসকে এই পথই নিতে বলছিল, কিন্তু তিনি কিছুতেই কংগ্রেস নেতাদের প্রণোদিত করতে পারছিলেন না, তারা কেউ বিশ্বাস করছিল না। এই যে তার যে জয়, গান্ধীর যে জয়, সেটা কিন্তু সারা বিশ্বে উচ্চ প্রশংসিত হলো, অন্তত পশ্চিম দেশগুলিতে, কিন্তু ভারতের রাজনীতিতে তার কোনো প্রভাব পড়ল না। এমনকি গান্ধী যে দেশে ফিরলেন সে খবরটি কোনো জাতীয়তাবাদী পত্রিকায় বেরোলো না পর্যন্ত। আশ্চর্যের ব্যাপার, সেটা প্রকাশ করলো সরকার পরিচালিত স্টেটসম্যান পত্রিকা। এখন দুটি প্রশ্ন, গান্ধী কেন দেশে ফিরলেন? তিনি যে ব্যারিস্টারি করতে পারবেন না সেটা তো তিনি নিজেই তার আত্মজীবনীতে স্বীকার করেছেন, এবং সেই কারণেই তিনি ব্যারিস্টারি করার চেষ্টা না করে ওই ল অফিসারের কাজে যোগ দিয়েছে। এমন কি হলো যে তিনি দেশে ফিরে এলেন? কে তাকে ডাকলো? কিসের আশ্বাস দিল যার জন্য তিনি দেশে ফিরলেন? অবশ্য একটা কথা আছে যে মেমনদের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল, তবে সেটাকে রিনিউ করা হয়তো খুব একটা অসুবিধাজনক ছিল না। কিন্তু কিসের আশায় তিনি দেশে ফিরলেন এই কথাটা তিনি কোথাওই স্পষ্ট করে উত্তর দেননি। তিনি তখন পুরোপুরি সংসারী মানুষ, তার স্ত্রী, 4 পুত্র বিদ্যমান, তাদের ভরণ পোষণের কি ব্যবস্থা হবে, কেননা ব্যারিস্টারি তো তিনি করতে পারবেন না জানেনি। তাহলে কিসের ভরসায় তিনি দেশে এলেন? আর তার পরিবারও তাকে সাহায্য করবে না সেটাও তিনি জানেন। কেন না, যখন ব্যারিস্টারি পাশ করে তিনি দেশে ফিরলেন তখন পরিবারের পক্ষ থেকে তাকে কালাপানি পার হওয়ার জন্য প্রায়শ্চিত্ত করতে বলা হয়েছিল, কিন্তু সেই অযৌক্তিক যুক্তি তিনি মেনে নিতে পারেননি। সেই কারণে রাজকোট ছেড়ে বোম্বেতে গিয়ে বসবাস করছিলেন। এখন তাহলে কিসের ভরসায় তিনি দেশে ফিরলেন এবং কেনই বা ফিরলেন? কিসের আশায়, কি করবেন বলে দেশে ফিরলেন? এই কথাগুলি কোনো উত্তর তার আত্মজীবনীতে পাওয়া যায়নি। যাই হোক, তিনি কংগ্রেসের অধিবেশনে নিয়মিত হাজির থাকতেন, কিন্তু কিছুতেই তাদের তিনি এই সত্যাগ্রহ নীতি গ্রহণ করার কথা প্রস্তাব কোনো মতেই গ্রহণ করাতে পারছিলেন। বরং যে বিশিষ্ট মধ্যপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখলে তাকে অন্তত 2 বছর চুপচাপ বসে থেকে কংগ্রেসের নীতি ও কার্যকলাপ অনুধাবন করবার উপদেশ দিল। 1918 রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়াকে হাতিয়ার করে গান্ধী পাদপ্রদীপের আলোয় এলেন। এখানে আমার আরো দুটি প্রশ্ন আছে। একটি হলো দক্ষিণ আফ্রিকায় কিন্তু গান্ধী পরিচিত ছিলেন রাজভক্ত রূপে। তিনি জোর গলাতেই বলতেন যে ব্রিটিশ শাসন কলোনিগুলোর পক্ষে খুব উপযুক্ত, সুবিধাজনক, মঙ্গলজনক, এবং নিজে যে তিনি উচ্চকণ্ঠে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং গাইতেন সেটাও তিনি নিজের আত্মজীবনীতে লিখে গেছেন। প্রশ্নটা আমার এইখানে, কি হলো তাহলে হঠাৎ তিনি সেই শাসক বিরোধী হয়ে গেলেন? কোন ঘটনায় তিনি শাসক বিরোধী হলেন? দ্বিতীয় হচ্ছে, যখন তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন ইংরেজদের যে অত্যন্ত অনৈতিক বোয়ার যুদ্ধ, সেই বোয়ার যুদ্ধে যোগদান করার জন্য
তিনি রিক্রুট করছিলেন, সৈন্য সংগ্রহ করছিলেন। এটা কি তার অহিংসার সত্যে বিশ্বাস? শুধু তাই নয়, নিজে স্ট্রেচার বেয়ারারের কাজ করে তাদের যুদ্ধ কাজে সহায়তা করতে। হঠাৎ ভারতে ফিরে তিনি একবারে অহিংসার পূজারী হয়ে গেলেন, অহিংসার উপাসক হয়ে গেলেন। এরও কারণ ঠিক খুঁজে পাওয়া যায় না। ইতিপূর্বে 1918 রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়াকে হাতিয়ার করে গান্ধী পাদপ্রদীপের আলোয় এলেন। ইতিপূর্বে অবশ্য 3টি আন্দোলন তিনি ব্যক্তিগত প্রচেষ্টায় সংগঠিত করেছিলেন। প্রথমটি, কংগ্রেসের কাছ থেকে তো কোনো সাহায্য পেলেন না, সেই জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি 3টে ছোট ছোট আন্দোলন করেছিলেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে বিহারের চম্পারণ জেলায় নীল চাষিদের নিয়ে যে আন্দোলন, সেটা কিন্তু সরকার বিরোধী নয়, সেটা হচ্ছে বাগান মালিকদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু একইভাবে দক্ষিণ আফ্রিকায় যেটা করিয়েছিলেন, নীল চাষিদের কাজে যোগ দেওয়া বন্ধ করে বাগান মালিকদের মাথা হেঁট করতে হলো। কাজেই এই আন্দোলনে তিনি সফল হলেন, জয়লাভ করলেন। দ্বিতীয়টি তার নিজের প্রদেশ গুজরাটের খেড়া অঞ্চলের কৃষকদের নিয়ে। সেখানে আচমকা কর বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনকে গান্ধী ওই একইভাবে সত্যাগ্রহ আন্দোলন করালেন। এখানে বরং কিছুটা বলা যেতে পারে যে সরকার বিরোধী। তৃতীয়টি, এবং এখানেও তিনি সফল হলেন, কৃষকদের সত্যাগ্রহের ফলে এর হার কমাতে হলো। তৃতীয়টি গুজরাটে আহমেদাবাদে অম্বালাল সারাভাই প্যাটেলের বস্ত্রশিল্পের শ্রমিকদের নিয়ে। প্রথম দুটিতে সাফল্য অর্জন করে তিনি শাসক বিরোধী বলে কিছুটা প্রতিষ্ঠা পেয়েছিলেন, কিন্তু তৃতীয়টিতে তিনি সাফল্য পেলেন না। ফলে তাকে মুখ রক্ষার জন্য অনশনের আশ্রয় নিতে হলো। কংগ্রেস নেতৃত্বকে কোনোভাবে সমতে আনতে না পেরে গান্ধী 1920 সালের 1 অগস্ট একক সত্যাগ্রহের বার্তা দিলেন। তিনি নিজে একাই সত্যাগ্রহ করবেন এবং সবাইকে একটা জানালেন যে ওই দিন কেউ কোনো কাজে যোগদান করবে না, অর্থাৎ একটা সর্বাত্মক ধর্মঘট। এখন সর্বাত্মক ধর্মঘটের কথা আমরা পশ্চিমবঙ্গবাসীরা যত ভালো করে জানি, তখন এই ব্যাপারটা একেবারে নতুন ছিল, এরকম ঘটনা তখন কেউ দেখেনি। তা কাজেই গান্ধী ডাক দিলেন, ওই পর্যন্ত কোনো সংগঠন নেই, কিচ্ছু না, তবে তার দেশ জুড়ে রাওলাট আইনের বিরুদ্ধে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিলেন। তার ভাগ্য সুপ্রসন্ন ছিল। ওই দিনই তিলকের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ায় বিনা সংগঠনেই সর্বাত্মক ধর্মঘট হল। অভূতপূর্ব ঘটনায় শাসক শ্রেণী বিচলিত হয়ে পড়েছিল। কিংকর্তব্য বিমূঢ় কংগ্রেস নেতৃত্বের সহযোগিতার আশা ত্যাগ করে গান্ধী নিজেই নিজের পথ তৈরি করে নিচ্ছিলেন। তিনি একটি আন্তর্জাতিক ঘটনার সাহায্য নিলেন। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত তুর্কির খলিফার সাম্রাজ্য ইংল্যান্ড ও ফ্রান্স নিজের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। তুর্কির খলিফা যেহেতু সমগ্র মুসলিম জগতের ধর্মগুরু, সুতরাং এ নিয়ে একটা আন্তর্জাতিক আন্দোলন শুরু হয়েছিল, যদিও ভারতের বৃহৎ সংখ্যক মুসলিম জনগণের কাছে খলিফা বা খিলাফতের অস্তিত্বই জানা ছিল না। মৌলানা মুহাম্মদ আলী ও শওকত আলী নামে 2 ভাই ভারতে খিলাফত আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টায় নামলেন। গান্ধী ব্যক্তিগতভাবে প্রকাশ্যে তাদের সমর্থন জানিয়ে ভারতীয় মুসলিমদের সমর্থনের পথ তৈরি করে রাখলেন। 1919-এ কংগ্রেসের অমৃতসর অধিবেশনে গান্ধীর সুর কিন্তু অন্যরকম ছিল। যদিও অ্যানি বেসান্তের অন্তরীণ আদেশের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করার দাবি তুলেছিলেন তিনি, তা সত্ত্বেও
কংগ্রেসের অপেক্ষাকৃত উগ্রপন্থী নেতারা যখন 1919 সালের পরিষদীয় আইন বর্জন করার সিদ্ধান্ত নিতে চাইছিলেন, গান্ধী তখন মধ্যপন্থীদের সঙ্গে গলা মিলিয়ে বিরোধিতার বিপক্ষে রায় দিলেন। এমনকি প্রস্তাবিত আইনের জন্য ভারত সচিব মন্টেগুকে ধন্যবাদ জানাবার প্রস্তাবও দিলেন। আরো পরে 1920 সালের জুন মাসে সর্বভারতীয় খিলাফত কমিটিতে সরকারের সঙ্গে অসহযোগিতা বা সত্যাগ্রহের যে কর্মসূচির প্রস্তাব গান্ধী দিয়েছিলেন, এটা খিলাফত কমিটিতে তা সর্ববাদী সম্মত রূপে গৃহীত হয়েছিল। তার 3টি পর্যায় ছিল যথাক্রমে সরকারি পদ ও খেতাব বর্জন, পুলিশ ও সেনা এর বাইরে ছিল। দ্বিতীয় পর্যায়ে পুলিশ ও সেনার পদ বর্জন এবং তৃতীয় পর্যায়ে কর বন্ধ আন্দোলন। পরিষদ বর্জনের প্রসঙ্গই ছিল না। কোন ঐতিহাসিক মনে করেন লালা রাজপথ রায় তার উর্দু পত্রিকা বন্দে মাতরমে পরিষদ বর্জনের প্রসঙ্গ তোলার পরই গান্ধী সেটিকে হাতিয়ার করেন। শয়তান সরকারের সঙ্গে পূর্ণ অসহযোগিতা করবার জন্য গান্ধীর আহ্বান দেশে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছিল। এই শয়তান সরকার, এই বিশেষণটিও কিন্তু গান্ধীর দেওয়া। যিনি এতদিন পর্যন্ত প্রবল সরকার ভক্ত ছিলেন, তিনি হঠাৎ কি করে সেই সরকারকে শয়তান বললেন, সেটাও একটা প্রশ্ন। যাই হোক, তার এই আহ্বান দেশে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছিল। তার কারণ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, পাঞ্জাবে নৃশংসতা, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া উচিতই, তাই হয়েছিল। কংগ্রেস নেতাদের পক্ষে তাকে অগ্রাহ্য করার পথ ছিল না। তার অসহযোগিতার প্রস্তাবগুলি বিবেচনার জন্য ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশনের আগেই সেপ্টেম্বর মাসে কলকাতায় এক বিশেষ অধিবেশন ডাকা হলো। গান্ধীর প্রস্তাবিত কর্মসূচি ছিল, যতদিন পর্যন্ত পাঞ্জাব ও খিলাফতের প্রতি অবিচারের বিকল্প ব্যবস্থা না নেওয়া হয়, ততদিন সর্বস্তরের ভারতবাসী সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও পেশা বর্জন করবে, সরকার প্রদত্ত খেতাব ফিরিয়ে দেবে। সরকারি প্রতিষ্ঠান যেগুলো বর্জন করা হবে সেগুলির অন্তর্গত ছিল নবগঠিত আইনসভা, শিক্ষা ব্যবস্থা ও আদালতি ব্যবস্থা। এগুলির সঙ্গে যুক্ত হয়েছিল বস্ত্র সহ সমস্ত বিদেশি দ্রব্য বর্জন এবং মাদকতা বিরোধী অভিযান। 1919-এ নতুন আইন প্রবর্তিত হওয়ার পর কংগ্রেসের উগ্রপন্থী নেতারা নির্বাচনে অংশগ্রহণ করলেন না। ফলত সরকারের স্থাবক ভারতীয়রা অনায়াসে নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব গ্রহণ করলেন। তাদের সাহায্যে সরকার নিপীড়নমূলক আইন প্রণয়ন অব্যাহত রাখবে। 1920 নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের কুফল কংগ্রেস নেতাদের সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করবে। গান্ধী ইতিমধ্যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে কোনোভাবে প্রভাবিত করতে না পেরে গুজরাট প্রাদেশিক সভায় অসহযোগ প্রস্তাব আনলেন। তাঁর সুযোগ্য সহকারী বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল যাজ্ঞিক প্রমুখের সহায়তায় সে প্রস্তাব গৃহীত হলো। অর্থাৎ কলকাতার বিশেষ অধিবেশনে যোগ দিতে আসা গান্ধী আর তখন ব্যক্তিমাত্র নন, একটি প্রাদেশিক কমিটি প্রতিনিধি। অন্যদিকে আলী ভাইরা বুঝেছিলেন যে আন্দোলন জোরদার করতে হলে কংগ্রেসের সাহায্য জরুরি। তাই তারা সর্বশক্তি নিয়োগ করলেন কলকাতা অধিবেশনে গান্ধীর হাতে কংগ্রেসের রাশ তুলে দিতে। কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে মতিলাল নেহেরু ব্যতীত আর কারো সমর্থন না পেয়েও বিষয় নির্বাচনী কমিটিতে গান্ধী 12 ভোটে জিতলেন। গণভোটে বিপুল সংখ্যাধিক্যে জিতলেন। তার অসহযোগ প্রস্তাব জাতীয় কংগ্রেসে অনুমোদিত হলো। গান্ধী কংগ্রেসের নেতৃত্বে আসীন হলেন। চিত্তরঞ্জন দাস সমকালীন ভারতীয় সক্ষম আইনজীবীদের শীর্ষে তার অবস্থান। বিপাকে পড়লে সরকারও তার সাহায্য নিত। 1910 সালে আলিপুর বোমা মামলায়
অরবিন্দ সহ বিপ্লবীদের পক্ষে বিনা পারিশ্রমিকে ওকালতি করে অরবিন্দকে বেকসুর খালাস করিয়ে তিনি বিপ্লবীদের কাছে সহানুভূতিশীল ব্যারিস্টার হয়েছিলেন। এছাড়াও তার বিপুল উপার্জনের সিংহভাগ তিনি দেশের সেবার ও দেশপ্রতিদের সাহায্যে ব্যয় করে দেশবাসীর শতপ্রণোদিত দেশবন্ধু আখ্যায় ভূষিত হয়েছিলেন। আপনারা সবাই জানেন যেটি এখন চিত্তরঞ্জন সেবা সদন নামে যে বিরাট হাসপাতাল হাজরা রোডের পূব দিক জুড়ে রয়েছে, সে বিশাল সম্পত্তি তার বসত বাড়ি তিনি দান করেন। গান্ধীর সঙ্গে সহমত না হয়েও অসহযোগিতা কর্মসূচিতে যোগদান করেছিলেন, জীবিকা নির্বাহের একমাত্র পথ ব্যারিস্টারি ত্যাগ করে। জাতীয় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তার ছিলই। 1920-তে সক্রিয়ভাবে যোগদান করলেন। প্রসঙ্গত, কংগ্রেস নেতারা অধিকাংশই ছিলেন আইনজীবী, সুতরাং গান্ধী প্রস্তাবিত আদালতি ব্যবস্থা বর্জন তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু দেশবন্ধু অসামান্য ত্যাগে প্রভাবিত হয়ে ভারতীয় আইনজীবীদের মধ্যে অনেকেই অন্তত সাময়িকভাবে সরকারি আদালতে ওকালতি ব্যারিস্টারি ছেড়ে দিলেন। 1920 সালে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে কংগ্রেসের প্রথম সারির নেতাদের সমর্থন ছাড়াই গান্ধী জয়লাভ করলেন, প্রধানত মুসলিম ও কলকাতার বড় বাজারের মারওয়াড়ি ব্যবসায়ীদের ভোটে। নীতি হিসাবে অসহযোগিতা গ্রহণ করায় দেশবন্ধু সহ কংগ্রেস নেতাদের কারো আপত্তি ছিল না। সুরেন্দ্রনাথ বলেছিলেন যে 15 বছর আগে স্বদেশী আন্দোলনে বাংলাই তো এই পথ দেখিয়েছিল দেশবাসীকে। তখন তারা নাম দিয়েছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধ, প্যাসিভ রেজিস্ট্যান্স। যে আন্দোলনের ফলে তৎক্ষণাৎ না হলেও সরকার বঙ্গভঙ্গ প্রস্তাব তুলে নিতে বাধ্য হয়েছিল। গান্ধীর প্রস্তাবের সঙ্গে তাদের মত বিরোধের ক্ষেত্র ছিল 3টি। প্রথম, পরিষদ বর্জন নীতির কুফল দেখা গেছে 1920 সালের নভেম্বরের নির্বাচনে, অর্থাৎ ওই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়, অর্থাৎ দেখাই গেল যে সব ভারতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এই ব্যবস্থাটা না করতে পারলে ওই নির্বাচন বয়কট করার কোনো মানে হয় না। দ্বিতীয়, জাতীয় শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গড়ে তোলার আগে প্রচলিত ব্যবস্থা বর্জন দেশের কিশোর তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করবে। এবং তৃতীয়, খিলাফতের মতো ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের সঙ্গে সম্পর্কবিহীন দেশের ভৌগোলিক সীমা বহির্ভূত সর্বোপরি তীব্র সাম্প্রদায়িকতা মনস্ক আন্দোলনকে সমর্থন জানালে দেশের রাজনৈতিক আবহাওয়া বিষাক্ত হয়ে উঠবে। সেই বিষের ফল আমরা আজও ভোগ করে চলেছি। গান্ধীর পক্ষে প্রবল জনমতকে অস্বীকার করবার উপায় ছিল না। কংগ্রেস নেতৃত্বে সুরেন্দ্রনাথ প্রভৃতি বিশিষ্ট নেতারা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, আর বিপিন চন্দ্র পাল, দেশবন্ধু, মতিলাল নেহেরু, এম.আর. জয়াকর এগিয়ে এলেন গান্ধীর একনায়কত্ব প্রতিষ্ঠায় অন্তরায় হতে। গান্ধীর সঙ্গে আলোচনার পর তার প্রস্তাবের বিকল্প খসড়া দিলেন দেশবন্ধু। সেখানে আইনসভা বর্জনের ধারাটি উজ্জ্ব রাখা হলো। পাঞ্জাব খিলাফত অন্যায়ের প্রতিকারের সঙ্গে যুক্ত হলো। যতদিন না স্বরাজ প্রতিষ্ঠা হয় ততদিন পর্যন্ত দেশবাসী সরকারি বিধিবিধান অমান্য করে অসহযোগিতা করতে থাকবে। যদিও স্বরাজ শব্দটি ব্যাখ্যা দেওয়া হয়নি, তবুও বলতে হয় যে ওই ধারাটি প্রযুক্ত হওয়ায় আন্দোলনের একটা দিক নির্দেশ পাওয়া গেল। জনপ্রিয়তা সত্ত্বেও কংগ্রেস নেতাদের সহযোগিতা ব্যতীত দেশব্যাপী গণ আন্দোলন পরিচালনা করা যে তাঁর একার পক্ষে সম্ভব ছিল না তা গান্ধী জানতেন। তিনি দেশবন্ধুর খসড়া মেনে নিলেন এবং সেটি 1920 ডিসেম্বরে নাগপুরে
সর্ববাদী সম্মত সিদ্ধান্ত বলে গৃহীত হলো। ইতিহাস বইতে দেখা যাবে যে এই প্রস্তাব গান্ধী দিয়েছিলেন। তার ভিত্তিতেই 1921 জানুয়ারিতে অসহযোগ আন্দোলন শুরু হলো। গান্ধী ঘোষণা করলেন, প্রয়োজন মতো স্বেচ্ছাসেবী ও অর্থ সংগৃহীত হলে 1 বছরের মধ্যেই স্বরাজ প্রতিষ্ঠিত হবে। দেশবন্ধু মতিলাল রায় এবং একথাও বলেছিলেন যে এডুকেশন ক্যান ওয়েট, স্বরাজ ক্যানট। অর্থাৎ 1 বছরের মধ্যে তো আমরা স্বরাজ এনেই ফেলবো, তখন এডুকেশনের, তখন শিক্ষা ব্যবস্থার কথা ভাবা যাবে। তা সেই শিক্ষা ব্যবস্থা আজও সেই অবস্থাতেই পড়ে আছে। এখনো পর্যন্ত সে অপেক্ষা করে যাচ্ছে। 1 বছরে স্বরাজ ঘোষণার পশ্চাৎপটে কিছু ঘটনার উল্লেখ প্রয়োজন। কেন তিনি বারবার 1 বছরের স্বরাজের উপর জোর দিচ্ছিলেন, সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। দেশবন্ধু মতিলালরা আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সংকল্পে অটল ছিলেন। 1923-এ পরবর্তী নির্বাচনের প্রস্তুতির জন্য তারা 1922-এ অসহযোগের বন্ধন মুক্তি চাইছিলেন। সুতরাং 1921 থেকে 22 এই 1 বছর, তার মধ্যে স্বরাজ আনতেই হবে। দ্বিতীয়ত, পুলিশি সন্ত্রাসে বিপর্যস্ত বাংলার বিপ্লববাদীরা, প্রধানত যুগান্তর গোষ্ঠী, দেশবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনের স্বেচ্ছাসেবী রূপে যোগদান করেছিলেন। নাগপুরে কংগ্রেস অধিবেশন চলাকালে গভীর রাতে তাদের গান্ধীর সঙ্গে জানান যে অহিংসা বা নিরস্ত্র আন্দোলনে তাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। গান্ধী তাকে 1 বছরের জন্য সুযোগ দেবার অনুরোধ জানান, কারণ তিনি জানতেন যে কঠোর শৃঙ্খলা পরায়ণ নির্ভীক এই যুবগোষ্ঠী আন্দোলনের সম্পদ হবে। বিপ্লবীরা দেশবন্ধুকেও জানিয়েছিলেন যে 1 বছর তারা কোনো অশান্তি সৃষ্টি করবেন না। বাস্তবিকই তাদের যোগদানের ফলেই আন্দোলন বাংলায় সর্বত্র সাফল্য পেয়েছিল। গান্ধীর ব্যবসায়ী বন্ধুদের মধ্যে উঠতি পুঁজিপতি শিল্প মালিকরা, পুঁজিপতি তখনও ভারতে সেভাবে গড়ে ওঠেনি, ওই অম্বালাল প্যাটেলের মতন 2-1 ছাড়া, এরা প্রধানতই ছিলেন ব্যবসায়ী। এবং এই তাদের বিদেশি বস্ত্র বর্জনের মধ্য দিয়ে তারা নিজেদের উৎপাদনের বাজার তৈরি করার আশা দেখেছিল, তাই তারা সদলে গান্ধীকে সমর্থন জানান। কিন্তু কলকাতার বড় বাজারের মারোয়ারি ব্যবসায়ীরা, শ্যামদাস বিড়লা প্রমুখ, প্রধানত বিদেশি বস্ত্র আমদানি করে দেশের বাজারে বিপণন করতেন। আন্দোলন দীর্ঘদিন চললে তাদের ব্যবসা তথা রুজি রোজগার লাটে উঠবে, সুতরাং তারাও একটা সময়ের সীমারেখা চাইছিলেন। 1921 সেপ্টেম্বরে নতুন তালিকা ইংল্যান্ডে পাঠিয়ে ফেব্রুয়ারিতে আবার বিপণন চালু করার উপর জোর দিচ্ছিলেন। সুতরাং তাদেরও সময়সীমা 1 বছর। এমনকি গান্ধীর কাছে তারা প্রস্তাব দিয়েছিলেন স্বেচ্ছাসেবীরা বাইরে পিকেটিং করুক, বড়বাজারের অন্তরে বিলিতি কাপড়ের বেচাকেনা চলতে থাকে। শুধু কলকাতায় নয়, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা এবং বোম্বাই প্রভৃতি দেশের বিভিন্ন অঞ্চলে গোপনে বিলিতি কাপড়ের ব্যবসা চলছিল। জানাজানি হতে খণ্ডযুদ্ধ, স্বেচ্ছাসেবীদের সঙ্গে খণ্ডযুদ্ধও হতো। পরিস্থিতির বিচারেই গান্ধী বারবার 1 বছরের উপর জোর দিয়ে স্বেচ্ছাসেবীদের মনোবল অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছিলেন। 1921-এ যারা গান্ধীকে নেতৃত্বে আনলেন তাদেরই এই ব্যবহার। 1921-এর ডিসেম্বরে, সময় হয়তো পার হয়ে যাবে, তবু আমি একটা কথা বলছি যে কলকাতার লর্ড সিনা রোডে যে স্পেশাল ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে আর্কাইভস, পুলিশ আর্কাইভস, সেখানে কাজ করার সময় আমি হাতে লেখা এমন কতগুলো চিঠিপত্র পেয়েছিলাম যেগুলো পরিষ্কার দেখিয়ে দেয় এই মারওয়ারিদের দ্বিচারিতা। যাই হোক,
1921 সালের ডিসেম্বর, বছর শেষের পথে সরকারের নতজানু হবার কোনো লক্ষণ দেখা গেল না। স্বরাজ মরীচিকা। তবে সরকার যে বিপর্যস্ত বোধ করছিল তার আভাস পাওয়া গেল। ব্রিটিশ যুবরাজকে ভারতে এনে জনসাধারণের মনোভাব ভিন্নমুখী করার প্রচেষ্টা হলো, কিন্তু কাজ হলো না। যেদিন যুবরাজ বোম্বাইতে নামলেন সেদিন কংগ্রেসের ডাকে সর্বাত্মক ধর্মঘট হলো। তাকে অভ্যর্থনা জানাতে জনসমাগম হলো না। যেদিন দেশের যে শহরে তিনি গেলেন সেদিন সেখানে পুরোপুরি ধর্মঘট। 24শে ডিসেম্বর তার কলকাতায় আসার কথা। বড়লাট প্রমাদ গুনলেন, কারণ দেশবন্ধুর নেতৃত্বে সুভাষের পরিচালনায় বাংলা আন্দোলনে সব থেকে এগিয়ে। গান্ধী ব্যতীত কংগ্রেস নেতারা সবাই কারারুদ্ধ। নিরুপায় বড়লাট কলকাতায় এসে দেশবন্ধুর কাছে প্রস্তাব পাঠালেন ওই দিন হরতাল তুলে নিতে। বিনিময়ে তিনি সব নেতাদের মুক্তি দেবেন, বিশেষ অপরাধী ছাড়া রাজবন্দীদেরও মুক্তি দেবেন এবং আন্দোলন নিয়ে আলোচনায় বসবেন। এই প্রস্তাব নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে জেলে জেলে টেলিগ্রাম বিনিময় হলো। সবাই তো জেলে, কাজেই জেলের এক জেল থেকে আরেক জেলে টেলিগ্রাম যাচ্ছে। দেশবন্ধু মতিলালরা চাইলেন বড়লাটের প্রস্তাব মেনে নিতে। স্বয়ং বড়লাট উপযাচক হয়ে সন্ধি প্রস্তাব দিচ্ছেন, সবাইকে মুক্তি দিতে চাইছেন। দেশবাসীর সামনে এই ঘটনা বড় রকমের জয় বলে তুলে ধরা যাবে, কারণ স্বরাজের আশা তো দূরস্থ। গান্ধী বেঁকে বসলেন, আলী ভাইদের মুক্তি না হলে কোনো সমঝোতা নয়। আলী ভাইদের বন্দিত্ব আন্তর্জাতিক আইনে, তাদের মুক্তি দেওয়ার এখতিয়ার কংগ্রেসের ভারতের বড়লাটের ছিল না। এ তথ্য গান্ধীর অবিদিত ছিল না। সময় শেষ, বড়লাট তার প্রস্তাব ফিরিয়ে নিলেন। দেশবন্ধুর মতে চান্স অফ এ লাইফ টাইম নষ্ট হলো। গান্ধীর এই অযৌক্তিক জেদের কারণ কি? মুসলিম সমর্থন হারাবার ভয়, নাকি শাসকদের তিনি হতমান করতে চান না? দেশে ফেরার আগে, আগেই তো বলেছি, দেশে ফেরার আগে দক্ষিণ আফ্রিকায় তো তিনি রাজভক্তই ছিলেন। যাই হোক, এখন দেশের যা পরিস্থিতি, সেখানে তিনি কি করবেন? যাদের সক্রিয় সহায়তায় আন্দোলন গতি পেয়েছিল তারা সবাই এখন সমতে ফিরতে চাইছে। ডুবন্ত মানুষের মতো গান্ধী খড়কুটো ধরে ভেসে থাকার চেষ্টা করলেন। 5ই ফেব্রুয়ারি 1922-এ উত্তরপ্রদেশের প্রত্যন্ত চৌরি চৌরা গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে অবলম্বন করে তিনি মান বাঁচালেন। বিনা শর্তে তৎক্ষণাৎ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করলেন। মাত্র 1.5 মাস আগে যে সিদ্ধান্ত নিলে সম্মানজনক জয়লাভ হতে পারত, সেটা হলো অবমাননাকর আত্মসমর্পণ। চরম উত্তেজনার মধ্যে এই হঠকারী সিদ্ধান্তে দেশবাসী হতবাক। গভীর নৈরাশ্যে ভেঙে পড়ল স্বেচ্ছাসেবীরা। বছরভর অপরিসীম অত্যাচার সহ্য করার এই পরিণতি। গান্ধীর প্রাণনাশের আশঙ্কা করে সরকার তাকে কারাগারের নিরাপত্তায় রাখল। আন্দোলন প্রত্যাহৃত হওয়ায় অন্য নেতাদের মুক্তি দেওয়া হলো। নির্বাচনী প্রচার সহ এই প্রসঙ্গ আমি এখানেই শেষ করছি। যদিও আমি যে কথাটা বলেছিলাম যে গান্ধী খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করলেন, অর্থাৎ চৌরি চৌরার ঘটনাকে, যেটা একটা তুচ্ছ ঘটনা, তাকে অবলম্বন করে আন্দোলন প্রত্যাহার করলেন। তখনকার দিনের, মানে আমার প্রায় সমসাময়িক বিশিষ্ট ঐতিহাসিক অসীম দাশগুপ্ত এইটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উনি বলেছিলেন যে খড়কুটো ধরে ভেসে ওঠা নয়, ওটা হচ্ছে লাস্ট স্ট্র অন ক্যামেলস ব্যাক। মানে সারা দেশে এত হিংসাত্মক কার্যকলাপ ঘটেছিল এই 1 বছরে, সেটাই গান্ধীর কাছে ভয়াবহ হয়ে উঠেছিল এবং সেই জন্যই তিনি এই একটা আপাতত তুচ্ছ হলেও এই ঘটনাটাকে অবলম্বন করলেন। আমি বলছি খড়কুটো ধরে ভেসে থাকার চেষ্টা, আর তিনি বলছেন
লাস্ট স্ট্র অন কমেন্টস ব্যাক। এইটা নিয়ে আমাদের দুজনের কথা কাটাকাটি একটা খুব মজার ঘটনা বলে আমার স্মৃতিতে আছে। নির্বাচনী প্রচার তখন যা হোক দিক, তখন কি করা হবে? গান্ধী তো কারাগারে, কংগ্রেসের সামনে আর কিছু করার নেই। নির্বাচনী প্রচার সহ বিবিধ সমাজ সেবামূলক কাজ ও শ্রমিক কৃষক সংগঠনের দায়িত্ব দিয়ে দেশবন্ধু ও তার সহযোগীরা কংগ্রেস স্বেচ্ছাসেবীদের কর্মহীনতা ও হতাশার হাত থেকে রক্ষা করলেন। 1922 ডিসেম্বরে গোয়া অধিবেশনে দেশবন্ধু সভাপতির ভাষণে নতুন কর্মসূচি ঘোষণা করলেন। এতদিন পর্যন্ত পরিষদের বাইরে থেকে অসহযোগিতা করা হয়েছে, এখন পরিষদে ঢুকে অসহযোগিতা করতে হবে, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারের জনবিরোধী বিধানগুলি বানচাল করে দেওয়া হবে। তারা মন্ত্রিত্ব গ্রহণ করবেন না, সরকারের স্থাবকদেরও করতে দেবেন না, ফলে 1919 পরিষদীয় আইন কার্যকর হবে না। গান্ধীর অনুপস্থিতিতে রাজাগোপালাচারী তার গড় রক্ষার দায়িত্ব পালন করলেন। নাগপুর অধিবেশনের সিদ্ধান্তের কোনো পরিবর্তন করা যাবে না বলে ঘোষণা করলেন। কংগ্রেস দ্বিমত হলো, ভোটে সভাপতি পরাজিত হলেন। দেশবন্ধু পরাজয় মেনে নেবেন, কিন্তু নীতি আদর্শ ত্যাগ করবেন না। সভাপতির পদে ইস্তফা দিয়ে সহমত বন্ধুদের নিয়ে তিনি কংগ্রেসের উপদল স্বরাজ্য দলের পত্তন করলেন। বিভিন্ন কর্মসূচি নিয়ে গোড়া কংগ্রেস আপাতত সুতো কাটা ও চরকার প্রচারে মনোযোগ দিল। 1923 নির্বাচনে স্বরাজ্য দল আশাতীত সাফল্য পেল। কেন্দ্রীয় আইনসভায় ও বাংলার পরিষদে সহযোগীদের নিয়ে স্বরাজ্য দল সংখ্যাগরিষ্ঠতা পেল। মধ্যপ্রদেশে একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বোম্বাই যুক্তপ্রদেশে বর্তমান উত্তরপ্রদেশ এবং অসমে বলিষ্ঠ দলের স্বীকৃত পেল। 1924 কারামুক্তির পর গান্ধী বিবৃতি দিলেন, তার পরিকল্পিত অসহযোগে পরিষদ প্রবেশ মেনে নেওয়া যায় না। কয়েক মাসের মধ্যেই তিনি সুর পাল্টালেন এবং নভেম্বরে দেশবন্ধু ও মতিলালের সঙ্গে যুক্ত বিবৃতিতে জানালেন যে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা সংক্রান্ত কাজ কংগ্রেসের পক্ষে স্বরাজ দল করবে, অর্থাৎ আইনসভা দখল কংগ্রেসের অন্যতম নীতি বলে স্বীকৃত হলো। গান্ধী বরং নীতি আদর্শে বিসর্জন দেবেন, কিন্তু কংগ্রেসের রাশ ছাড়বেন না। বঙ্গীয় প্রাদেশিক পরিষদে স্বরাজীদের বিরোধিতায় মন্ত্রীদের বেতন বিল অনুমোদন করা যাচ্ছিল না, ফলে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠনের প্রচেষ্টায় ছোটলাট লিটন বারবার ব্যর্থ হচ্ছিলেন। ছোটলাটের অপদস্থ হওয়ার ঘটনায় দেশবাসী উল্লসিত বোধ করছিল এবং স্বরাজ দলের জনপ্রিয়তা বাড়ছিল, তা বলাই বাহুল্য। সাম্প্রদায়িক নির্বাচক মন্ডলীর আওতায় বাংলার আইনসভায় আসন সংখ্যা এমন ভাবে বিভাজিত ছিল যে বাঙালি হিন্দু একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। 1923 ডিসেম্বরে দেশবন্ধু বাঙালি মুসলিম নেতাদের সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুসারে মুসলিমদের সংখ্যার অনুপাতে আইনসভায় প্রতিনিধিত্ব করার অধিকার দেওয়া হয়। স্থানীয় প্রশাসনিক দপ্তরগুলিতে 60% আসন এবং সরকারি চাকরিতে 55% পদ তাদের জন্য সংরক্ষিত রাখা হবে। শিক্ষা ও সম্পদে পশ্চাৎপদতার কারণে যতদিন পর্যন্ত তারা উপযুক্ত সংখ্যা পূরণ করতে পারবে না, ততদিন সংগৃহীত সদস্য সংখ্যার 80% তাদের জন্য উন্মুক্ত থাকবে। চুক্তি সম্পাদিত হওয়ার পর আইনসভার 21 জন মুসলিম পরিষদ দেশবন্ধুর সঙ্গে যোগ দিয়ে দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছিল। মুসলিম সমর্থন পাওয়ার জন্য গান্ধী যা করেছিলেন, অর্থাৎ তাদের জন্য কিছু বাড়তি সুযোগ সুবিধা দান, দেশবন্ধুও তাই করতে চেয়েছিল। বরং গান্ধীর সাহায্য দানের পটভূমিকায় ছিল একটি বহির্ভারতীয় সমস্যা। তা কিছুটা বিতর্কিতও বটে, কারণ স্বয়ং তুর্কি সুলতানই তার সাম্রাজ্যের বিভাজন মেনে নিয়েছিল।
সেক্ষেত্রে ভারতে খিলাফত আন্দোলনই অযৌক্তিক হয়ে পড়েছিল। অন্যদিকে বাংলার সাম্প্রদায়িক পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলের থেকে আলাদা। প্রধানত ধর্মান্তরিত হিন্দুরাই বাংলার বিশাল সংখ্যক মুসলিম কৃষক ও কৃষিজীবী। তারা উর্দুভাষী উত্তরাঞ্চলের মুসলিমদের থেকে বাংলার হিন্দু কৃষক শ্রমিকদের আপনার লোক মনে করত। অনগ্রসরতা তাদের সামাজিক প্রতিষ্ঠার পথে বড় কাঁটা। দেশবন্ধু হিন্দু মুসলিম বঙ্গীয় চুক্তিতে সেই কাঁটাই অপসারণের চেষ্টা করেছিল। গান্ধীর বকলমে রাজা গোপালাচারী, পট্টবী সীতারামাইয়া, বল্লভভাই প্যাটেল এদের প্রবল বিরোধিতায় ওই চুক্তি এআইসিসিতে গৃহীত হলো না। এমনকি চুক্তির শর্তগুলি সদস্যদের পড়ে শোনাবার সুযোগও দেওয়া হলো না। গান্ধীর এক শৈলীর নেতৃত্বের নির্দেশনায় সারা দেশের জন্য একই সাম্প্রদায়িক নীতি বলবৎ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। এই প্রসঙ্গে একটি কথা বিশেষ করে উল্লেখযোগ্য। বিখ্যাত সমাজবিজ্ঞানী আবার কলকাতায় এলে, বাংলায় এলে গান্ধীর সেক্রেটারিরও কাজ করতেন, সেই ডক্টর নির্মল কুমার বসুর মতে দেশবন্ধুর যুক্তিতে ইসলাম ধর্মাবলম্বীদের লৌকিক স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ধর্মীয় ব্যবহার বিধি ছিল গৌণ। তিনি রাজনীতির মঞ্চে রাজনৈতিক আদান প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কলকাতা পুরসভার নির্বাচনে জয়লাভ করে স্বরাজ দলের নেতা দেশবন্ধু পুরপ্রধান মেয়র হলেন। শহীদ সুরাবর্দী হলেন উপপ্রধান। পুরসভার 33টি শূন্য পদের মধ্যে 25টি দেওয়া হলো মুসলিম প্রার্থীদের। জেল থেকে বেরিয়ে গান্ধী এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে জানালেন, তরুণ নির্বাহী চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র তার এই কাজের প্রশংসার যোগ্য বলে গান্ধী সন্তোষ প্রকাশ করলেন। কিন্তু কংগ্রেসের মঞ্চে তিনি দেশবন্ধুকে সমর্থন করলেন না। তার পক্ষাবলম্বীদের বক্তব্য ছিল, এই চুক্তিতে মুসলিমদের অযৌক্তিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। 1932 সালে সেই সদস্যরা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক রোয়েদাদ নির্দ্বিধায় মেনে নিলেন, যেখানে মুসলিমদের আরো বেশি সুবিধা সুযোগের সঙ্গে যেসব প্রদেশে তাদের সংখ্যাধিক্য সেখানে অনগ্রসরতার দোহাই দিয়ে তাদের বাড়তি গুরুত্ব বা ওয়েটেজ দেওয়া হলো। গান্ধী আরো এগিয়ে গিয়ে আম্বেদকরের সঙ্গে পুনা চুক্তি করলেন, যার ফলে বাংলার বাঙালি হিন্দু পরিষদে নগণ্য সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হল। দেশবন্ধু চুক্তি শর্ত ছিল যে সেটি কার্যকর হবে স্বরাজ প্রতিষ্ঠার পর। 1932-এর রোয়েদাদ চালু হলো 1935-এ নতুন সংশোধিত আইনের সঙ্গে। দেশ বিভাগের মহরত পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। অসহযোগ আন্দোলনকে জোরদার এবং সর্বাত্মক করার অভিপ্রায় বিদেশি মালিকানার শিল্পে শ্রমিক ধর্মঘট এবং বাংলায় পাট চাষ বন্ধ রাখার জন্য কৃষক আন্দোলন সংগঠনে নেতৃত্ব দিচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। বিভিন্ন ধর্মঘটে সরকার রীতিমতো বিপর্যস্ত বোধ করছিল। একটি ঘটনায় দেশবন্ধু গান্ধী বিরোধ প্রকট হল। অসমের চারগোলা ও লঙ্গাই ভ্যালি চা বাগানের শ্রমিকরা কিছুদিন যাবৎ মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিল। কিছু শ্রমিক বাগান ছেড়ে চলে যাচ্ছিল। সীমিত সংখ্যক শ্রমিকের বহির্গমনে মালিকরা খুশি হয়েছিল, তাদের ছাঁটাইয়ের দায় নিতে হচ্ছিল না। কিন্তু যখন দলে দলে শ্রমিক বেরিয়ে গেল, তখন শ্রমিক সংকটের আশঙ্কায় মালিকরা সরকারের দ্বারস্থ হল। ঘটনা হয়েছিল, গান্ধী মহারাজ তাদের যার যার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য স্টিমার ভাড়া করে রেখেছেন। আশায় বুক বেঁধে তারা যা হোক করে ট্রেনে উঠে চাঁদপুর স্টেশনে হাজির হলো, কিন্তু বিনা টিকিটে তাদের স্টিমারে উঠতে দেওয়া হলো না। ফলে চাঁদপুর স্টেশনের ছোট্ট চত্বরে অগুন্তি লোকের ভিড়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হলো।
সামরিক পুলিশের সাহায্যে তাদের সরাবার চেষ্টা করতে দেশবন্ধু তাদের পক্ষে হাল ধরলেন। স্থানীয় কংগ্রেস কমিটিকে নির্দেশ দিলেন তাদের শ্রমিক কুলিদের খাওয়া দাওয়ার ভার নেবার জন্য। চা বাগানের শ্রমিকদের কেন কুলি বলা হতো জানি না, কিন্তু ব্রিটিশরা সেই নাম দিয়ে গেছে বলেই আমি এই কুলি শব্দটি ব্যবহার করছি। স্থানীয় কংগ্রেস কমিটিকে গান্ধী দেশবন্ধু স্থানীয় কংগ্রেস কমিটিকে নির্দেশ দিলেন এই কুলিদের চাঁদপুর স্টেশনে আটকে থাকা কুলিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। চা বাগানের শ্রমিক মালিক সংঘর্ষে প্রশাসন ও জাতীয়বাদী চা বাগানের শ্রমিক মালিক সংঘর্ষ প্রশাসন ও জাতীয়তাবাদীদের সংঘর্ষে পরিণত হলো। অসহায় কুলিদের উপর মিলিটারি পুলিশের গুলি চালনার প্রতিবাদে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলি সহানুভূতির সূচক ধর্মঘট করল। যতীন্দ্রমোহন সেনগুপ্তের নেতৃত্বে আসাম বেঙ্গল রেলওয়ে অ্যান্ড স্টিমশিপের কর্মীদের ধর্মঘটে খাদ্যদ্রব্য এমনকি সংবাদ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বড়লাট প্রমাদ তুললেন। তিনি ভারত সচিবকে জানালেন যে সাধারণ মানুষের মধ্যেও আইন ভঙ্গের প্রবণতা দেখা দিয়েছে এবং সব ইউরোপীয়দের প্রতি শত্রুভাবাপন্ন করে তুলেছে। শেষ পর্যন্ত গান্ধীর মধ্যস্থতায় অচলাবস্থার অবসান হলো। যারা দেশে ফিরতে চাইছিল তারা ফিরে গেল, আর বাকিরা বাগানেই গেল। এই ঘটনার জন্য গান্ধী দেশবন্ধুর উপর দোষারোপ করলেন। কিন্তু বিপর্যয়ের সময় পাশে না দাঁড়ালে কংগ্রেসের প্রতি শ্রমিকদের আস্থা থাকতো কি? যখনই সরকার মালিক পক্ষের সাহায্যে এগিয়ে এলো তখনই কংগ্রেসের পক্ষে মুখ ফিরিয়ে রাখা সম্ভব ছিল না। শুধু শ্রমিকরা নয়, বুদ্ধিজীবী বা অন্যান্য সম্প্রদায়ও কংগ্রেসের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলত। বিপদের দিনে বঙ্গীয় কংগ্রেস কমিটিকে কুলিদের পাশে থাকার বার্তা দিয়ে নির্দেশ দিয়ে দেশবন্ধু তাদের জাতীয় প্রতিষ্ঠানটির সঙ্গে একাত্মতা বোধের সুযোগ দিয়েছিলেন। পরবর্তীকালে কংগ্রেস নেতৃত্ব দেশবন্ধুর আদর্শকে মান্যতা না দেওয়ায় শ্রমিক কৃষক সংগঠনগুলি চলে যায় কমিউনিস্টের দখলে। জাতীয়তাবাদী ঐক্য বিঘ্নিত হয় শ্রেণী সংগ্রামের কুঠারাঘাতে। সময় তো একটু বেশি লাগবে। হ্যাঁ, আপনি টাইম নিন। ধন্যবাদ। 1919-এর গ্রামীণ স্বায়ত্তশাসন বিধিবদ্ধ হওয়ায় সরকার কয়েকটি গ্রাম একত্র করে ইউনিয়ন বোর্ড গড়ে তোলায় প্রয়াসী হলো। উদ্দেশ্য সরকারের হিতাকাঙ্ক্ষী ভাবমূর্তি তুলে ধরা। পরভারে জর্জরিত কৃষক সম্প্রদায়কে আবার নতুন করে ইউনিয়ন বোর্ডের করের বোঝা বইতে হবে। মেদিনীপুরের মাহিষ্য জাতীয় ব্যারিস্টার দেশবন্ধুর অন্যতম কৃতি অনুগামী বীরেন্দ্রনাথ শাসমল ইউনিয়ন বোর্ড গঠনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিলেন। নতুন আইনে বোর্ডের ভারতীয় সদস্যদের বাস্তবিক কোনো ক্ষমতা দেওয়া হয়নি। নবনির্বাচিত সদস্যরা শাসমলের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধে সাড়া দিলেন না। অগত্যা শাসমল কর বন্ধ আন্দোলন সংগঠন করলেন। কৃষকরা পূর্ব প্রচলিত চৌকিদারি কর ব্যতীত নতুন ধার্য কর দেবেন না বলে স্থির করলেন। সরকার সশস্ত্র পুলিশের সাহায্যে কৃষকদের ঘটি বাটি সহ যাবতীয় জিনিসপত্র বাজেয়াপ্ত করল। কিন্তু 1 মাসের চেষ্টায় 35,000 পরিবারের লুট করা দ্রব্যাদি সরকার না পারল বিক্রি করতে, না পারল স্থানান্তরিত করতে। কারণ কেউ সেসব জিনিস কিনবে না। আবার গ্রামান্তরে পাঠানোর জন্য গরুর গাড়ির চালকরা তা সরিয়ে নিয়ে যেতে নারাজ। পূর্ণ অসহযোগিতার নিদর্শন। অসহযোগিতার চরম সাফল্য সরকার ওই অঞ্চলে 227টি ইউনিয়ন বোর্ড গঠন স্থগিত রাখা এবং বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেবার আদেশ দিলেন। সরকার পুরোপুরি পরাজয় মেনে নিল। এই আন্দোলন প্রধানত
শাসক দলেরই কৃতিত্ব। প্রাদেশিক কংগ্রেস কমিটি প্রত্যক্ষ সহায়তায় এগিয়ে না এসে, ভুল বলেছি, এই আন্দোলন প্রধানত শাসমলেরই কৃতিত্ব। প্রাদেশিক কংগ্রেস কমিটি প্রত্যক্ষ সহায়তায় এগিয়ে না এলেও দেশবন্ধুর পুরোপুরি সমর্থন ছিল শাসমলের পক্ষে। কিন্তু গান্ধী ভিন্ন মত। তিনি চেয়েছিলেন তার নেতৃত্বে বারদৌলি থেকে শুরু হবে কর বন্ধ আন্দোলন, দেশ তাকেই অনুসরণ করবে। কিন্তু তিনি বারবার সে আন্দোলনের দিন পিছিয়ে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত চৌরি চৌরার ঘটনায় তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। কৃষকদের দুর্গতি বাড়িয়ে ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠিত হবে, কংগ্রেস নেতৃত্ব নির্বাক থাকবে, জাতীয় আন্দোলন পক্ষে তা মঙ্গলজনক হতো কি? দেশবন্ধু তার লক্ষ্যে অবিচল। সে লক্ষ্য স্বরাজ প্রতিষ্ঠা। তার স্বরাজের ব্যঞ্জনার সঙ্গে ভবিষ্যতের আমরা একমত না হতেও পারি। সেকালেও তার ঘনিষ্ঠ অনুগামী বিপ্লবীরা এ ব্যাপারে তার সঙ্গে সহমত ছিল না। কিন্তু পরিস্থিতির বিচারে হয়তো তিনি নির্ভুল ছিলেন। 1934-এ কংগ্রেস যখন গোল পাল্টিয়ে বিপ্লবের পরিবর্তে নিয়মতান্ত্রিকতার আদর্শে প্রত্যাবর্তন করল, সেই উপলক্ষে বিচক্ষণ রাজনীতিজ্ঞ আবুল কালাম আজাদ লিখেছিলেন উদ্ধৃতি, দেশবন্ধু বলতেন, প্রাদেশিক স্বায়ত্তশাসন লাভই হবে স্বরাজ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। তার মৃত্যুর 10 বছরের মধ্যে তা বাস্তবায়িত হল। উদ্ধৃতি শেষ। গান্ধীর অনবরত মত পরিবর্তন, নীতি পরিবর্তনে দলের শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়ছিল। সমকালীন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কার অস্ত্রে শান দিচ্ছেন গান্ধী, জাতীয়তাবাদীদের না সাম্রাজ্যবাদীদের? বারবার তিনি দেশবন্ধুর যুক্তিসিদ্ধ সিদ্ধান্তগুলি বানচাল করে দিয়েছেন। সেগুলি কাজে লাগাবার সময় পার হয়ে গেলে গ্রহণ করেছেন। বেঙ্গল প্যাক্ট বা হিন্দু মুসলিম চুক্তি নিয়ে কংগ্রেসের ব্যবহারে দেশবন্ধু অত্যন্ত আঘাত পেয়েছিলেন। অনতিকাল পরেই তিনি ভগ্ন হৃদয়ে প্রাণত্যাগ করেন। দেশবন্ধুর মৃত্যু আমার বক্তব্যের শেষ সীমা। 1925 দেশবন্ধুর মৃত্যু সে তো শুধু ব্যক্তিবিশেষের পরলোক গমন নয়, বা একটি পরিবারের স্বজন বিয়োগ নয়। তার মৃত্যুতে দেশ অভিভাবকহীন হলো। তার স্থান পূরণ করার মতো নেতা আর কেউ ছিলেন না। তার বিচক্ষণতা ও সহৃদয় ব্যবহারে সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণে ছিল। তার অবর্তমানে নেতাদের ঔদ্ধত্য অবিমৃষ্যকারিতায় তা আবার মাথাচাড়া দিল। ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সেই বিষের ধোঁয়ায় জর্জরিত হয়েছে দেশ তো ভাগ হয়েইছে, গান্ধীকে নিজের জীবন দিতে হয়েছে। দেশবন্ধুর মৃত্যু তাই একটা যুগের অবসান। নমস্কার।